বাংলাদেশের মতো ফালতু টিম, বাংলাদেশের মতো পাকনা টিম সমগ্র ক্রিকেট বিশ্বে আরেকটা আছে কিনা সে প্রশ্ন উত্তর কিন্তু আমি দিতে পারতেছি না। যেখানে সমগ্র বিশ্ব জানে বাংলাদেশের শক্তি বর্তমানে বোলিং, এমনকি বোলিং এর মাঝখানে পেস বোলিং, যে পেস বোলিং দিয়ে এই অস্ট্রেলিয়াকে মিরপুরের মাটিতে আমরা 2-1 ব্যবধানে সিরিজ হারাইছি। ওডিআইতে এমনকি অল্পের জন্য তারা বাংলাদেশ হইতে পারে নাই, কিন্তু টি-20 সিরিজের প্রথম ম্যাচে চিটাগংয়ের মাটিতে এমন একটা পিচ আমরা তৈরি করলাম যেখানে নাইট্রানা দলের সাথে অন্তর্ভুক্ত থাকতে পারলেন না, এমনকি তাসকিনকে বেঞ্চে বসে থাকতে হইতেছে। কারণটা কি, আমরা স্পিনিং ট্র্যাক বানাবো, বিশ্ববাসীকে চমকাই দিব যে আমরা পেস বোলিং দিয়ে তাদেরকে হারাইছি, এখন আমরা স্পিন দিয়ে তাদেরকে হারাবো। ভাই আমাদের দলের স্পিন বোলার কোথায়? রিশাদ আজকে 1 উইকেট দিতে পারছে, এমনকি শেখ মেহেদী 1 উইকেট দিতে পারছে। অন্যদিকে তাদের দলে বোলাররা বিশেষ করে পার্ট টাইম বোলার উইকেট দিতে পারতেছে, কিন্তু আমাদের দলে ভালো স্পিনাররা উইকেট দিতে পারতেছে না। তাহলে এটা যদি শক্তি হয় তাহলে দুর্বলতা কোনটা হবে? আমরা কিন্তু নিজেদের করতে নিজেরা পড়ে গেছি। আমরা যদি আমাদের ব্যাটসম্যানকে শুধুমাত্র দোষ দিই তাহলেও হচ্ছে না, কিন্তু আমাদের ব্যাটসম্যানও কিন্তু পজিশনে একটা শটও কিন্তু খেলতে পারে না। প্রত্যেকটা ব্যাটসম্যানের দোষ আছে, প্রত্যেকটা বলারের দোষ আছে। তাহলে এমন পিচ কেন বাড়ালেন? 131 রানে আমরা অল আউট হয়ে গেছি। আপনি হয়তো বলতে পারেন অস্ট্রেলিয়া আমরা 6টা উইকেট ফেলাই দিছি, 18তম ওভারে তারা ম্যাচ জয়লাভ করছে, আমরা অনেকটা ক্লোজ ছিলাম। কিন্তু আসলে কি আমরা কি আসলে ক্লোজ ম্যাচ খেলছি? আমরা তো দেখতে পাচ্ছিলাম যে 40 রান করার পরে কিন্তু আমরা খেলা থেকে ছিটকে পড়ে গেছি। কারণটা কি, যেভাবে কপার কুললে আজকে ব্যাটিং করতে পারছে, টিম ডেভিড আজকে ব্যাটিং করতে পারছে বিধ্বংসীভাবে, আমাদের মাঝখানে তো ভয় ঢুকে গেছিল যে 10 থেকে 12 ওভারের মাঝখানে আমাদের খেলাটাকে শেষ হয়ে যায় কিনা। এটা তো তাদের মনোভাবত ছিল যে খেলাটাকে তারা ইচ্ছা করে স্লো করতে পারছে, তারা ইচ্ছা করে তার কিছু উইকেট আমাদেরকে বিলাই দিয়ে গেছে। আমাদের দলের প্রিমিয়াম ব্যাটসম্যান, প্রত্যেকটা ব্যাটসম্যানের দোষ আছে। প্রত্যেকটা ব্যাটসম্যান, আপনি তানজিদ থেকে শুরু করেন, আপনি খেয়াল করে দেখেন অফ স্টাম্পের বাইরের বল তিনি এমন একটা শট খেলতেছেন, হাফ শট, হাফ বলি বল, ইচ্ছা করলে তিনি কাবার উপর দিয়ে ছক্কা মারতে পারতেছেন, কিন্তু ইজি একটা ক্যাচ দিয়ে বসে আছেন। ইজি একটা ক্যাচ। সাইফ হাসান ভাই, আপনাকে কত কথা বলবো, আপনি ওডিআই সিরিজে আপনার স্পটটা হারাই ফেলছেন, টি-20তে আসেন, কিন্তু আপনার মাঝখানে 14 বলে 20 করে আপনি আউট হয়ে যাচ্ছেন। কিন্তু আপনি শুরুতে কিন্তু একটা ভালো একটা স্টার্ট আনতে পারছেন, আপনি শুরুতে ডাউন দ্য গ্রাউন্ড এসে একটা দুর্দান্ত শট খেলতে পারছেন, কিন্তু আপনি এক টস দেবে শট খেলতে গেলেন। কি কারণে ভাই? অফ ব্রেক বলার, তাও আবার পার্ট টাইম অফ ব্রেক বলারকে, যে বলে আপনি ছক্কা মারার কথা, বেশ ভালো কথা, আপনি ডাউন দ্য গ্রাউন্ড খেলেন, কিন্তু না, আপনি লেগে শট খেলবেন। তৌহিদ হৃদয় ক্যাপ্টেন, আপনি সুইপ খেলতে যাচ্ছেন, কিন্তু আপনি জানেন অ্যাডাম জাম্পার কাছে 2টা বলে আছে, একটা হচ্ছে গুগলি আর একটা হচ্ছে নর্মাল লেগ ব্রেক বল। গুগলি বলটা ভিতরে আসবে, লেগ ব্রেকটা বাইরে বাইরে চলে যাবে। আপনি তো একটু দেখে শুনে খেলবেন। প্রথম বলে আপনি ছক্কা মারলেন, চতুর্থ বলে আপনি তাকে আবার একটা গ্লো শট খেলতে যে আপনি আউট হয়ে চলে গেলেন। আপনি শামীম পাটোয়ারির কথা বলবেন, শামীম পাটোয়ারি ডাক থেকে সামনে আইসা, মানে মোটামুটি ডাউন দ্য গ্রাউন্ড আইসা তিনি 4ও মারলেন না, ছক্কাও মারলেন না, কিছুই মারলেন না, ব্যাটে এই যে বল লাগলো, কিপারের হাতে বলটা চলে গেল সাকলাইন। আপনি একটা ছক্কা মারলেন এর আগের বলে, দুর্দান্ত একটা ছক্কা লাগছে, দেখে খুব সুন্দর হয়েছে, কিন্তু এর পরের বলে যখন আপনাকে একটু বাইরে বল দেওয়া হলো, অফ স্টাম্পে বাইরে বল দেওয়া হলো, আপনি কি করলেন? ওই বলটা তো ছক্কা মারতে গেলেন, এতটা লোভী হয়ে গেলেন, আপনি আউট হয়ে গেলেন। কত ব্যাটসম্যানের বদনাম করবো? ইমন, পারভেজ ইমন ধরে নিয়েছিলাম যে আজকে তিনি ভালো কিছু করতে পারবেন, কিন্তু আপনি বামাতি বলার, বামাতি ব্যাটসম্যান হয়ে আপনি ছক্কা মারতে গেছে, আপনি পারলেন না। কারণ কি, আপনি ফ্লাইটে পরাস্ত হয়ে গেছেন। তার মানে কি, সকলেই আমরা পরাস্ত হয়ে যাই, কিন্তু অন্য দলকে তো পরাস্ত হয় না। সৌম্য সরকার দাদা, আপনাকে নিয়ে কি বলবো, আপনি বিকল্প প্লেয়ার হিসেবে দলে ঢুকছেন, কারণ কি আরেক দাদা লিটন কুমার দাস তিনি অসুস্থ, এই কারণে আপনাকে দলের মাঝখানে ইনক্লুড করা হয়েছে, কিন্তু দায়িত্ববোধ আপনার মাঝখানে নাই। এই কারণে কিন্তু 12 বছরের মাঝখানে আপনি দলের সাথে যুক্ত হইতে পারলেন না। 12 বছর ধরে আপনি ক্রিকেট খেলতেছেন, কিন্তু আপনি যুক্ত হইতে পারলেন না। যেখানে ওই দলের স্পিনাররা 3 উইকেট 3 উইকেট 2 উইকেট 1 উইকেট করে পাচ্ছে, আমাদের দলের স্পিনাররা একটা একটা করে উইকেট পাচ্ছে। কিভাবে সম্ভব? তাহলে আমরা কিভাবে ম্যাচ জয়লাভ করবো? টিম ডেভিড যেভাবে ছক্কা মারতেছিল 98 মিটার 90 মিটার, ভয় পেয়ে গেছিলাম ভাই। কারণটা কি, গতকালে যে ধরনের ভিডিও আমরা দেখতে পাইছিলাম, টিম ডেভিড যেভাবে ছক্কা মারা শুরু করছিল, প্র্যাকটিস করার সময় যেভাবে তিনি মাঠে লুটাই পড়ছেন, আজকে অস্ট্রেলিয়া কোন ধরনের বুদ্ধিমত্তার পরিচয় দিছে? শুধুমাত্র বিশ্ববারের মাঝখানে 7টা ওভার তাদের প্রিমিয়াম পেস বলারকে দিয়ে করেছে, যেখানে ভালো ভালো বলার ছিল। কিন্তু আপনি খেয়াল করতে, নেথান এরিস দলের সাথে যুক্ত ছিলেন, তিনি মাত্র 2টা ওভার করছেন। এক্সেল বাট্টে সম্ভবত 2টা ওভার করছেন, এমনকি স্পেন্সার জনসন একটা উইকেট নিতে পারছেন, এমনকি তাকে দিয়ে মাত্র 2টা ওভার করানো হয়েছে। তোমরা বুঝতেই পারতেছেন, যারা যারা উইকেট নিতে পারছে তাদেরকে দিয়ে বোলিং করানো হয়েছে। অ্যাডাম জাম্পা 4 ওভার বল করে 17 রান দিয়ে 3 উইকেট। নতুন একটা বলার, বামাতে বলার আজকে অভিষেক ঘটছে, তার নাম হচ্ছে জোয়েল ডেভিস, তিনি 3 ওভারে 17 রান দিয়ে 3টা উইকেট দিতে পারছেন। প্রথম 2 ওভারে 2 রান 2 উইকেট। এর পরের ওভারে, লাস্ট ওভারে তিনি একটু মাইল খাইছেন, কিন্তু একটা উইকেট তুলতে পারছেন। ম্যাট ব্রেন্টশু, তার মাঝখানে কি আছে আমি জানতে পারবো না, তিনি প্রত্যেক দিন ওডিআই সিরিজও আমাদেরকে যন্ত্রণা করছেন, এমনকি টি-20 প্রথম ম্যাচে তিনি আমাদেরকে যন্ত্রণা করছেন। তার মতো বলার ক্রিকেট বিশ্বে কি নতুন নাকি আমি বুঝতে পারতেছি না। অফব্রেক বলার, কিন্তু অফব্রেক বল কেউ খেলতে পারতেছে না, প্রত্যেকদিন তাকে একটা করে 2টা উইকেট বিলাই দিয়ে আসতেছে আমাদের ব্যাটসম্যানরা।
হচ্ছে না, কিন্তু ভারতীয় বংশোদ্ভূত আরেকজন স্পিনার আছে, তিনিও একটা উইকেট নিতে পারছেন। ভাই স্পিন দিয়ে যদি 9টা উইকেট তাদেরকে দিয়ে দেন, আজকে যেভাবে তিনি আমার মারা শুরু করছেন কপার কুনলি, আপনি লেখা রাখেন এই ব্যাটসম্যানটা ডেভিড ওয়ার্নারের বিকল্প হবে। বর্তমানে তারা কিন্তু একটা প্লেয়ার তারা খুঁজতেছে, কারণটা কি, ওডিআইতে কিন্তু একজন বিধ্বংসী ওপেনার কিন্তু তাদের প্রয়োজন হবে কিছুদিন পরে কিংবা মিডল ফিজে এখন তিনি খেলবেন। এই প্লেয়ারটা কিন্তু একটা বড় মাপের প্লেয়ার, লিখে রাখতে পারেন। কিন্তু আজকে আমাদের যে প্রত্যেকটা ব্যাটসম্যানের ভুল আছে সেগুলো আপনি কিভাবে যাচাই করবেন? কারণটা কি, এই ধরনের ভুল তো তৈরি হয়েছে শুধুমাত্র খারাপ পিচের কারণে। খারাপ পিচ যখন আপনি ব্যাটসম্যানকে দিবেন, ব্যাটসম্যান তো চিন্তায় পড়ে যাবে আমি কোন ধরনের শট খেলবো, আগে এসে শট খেলবো, পিছে এসে শট খেলবো, নাকি ব্লক করব, চার মারবো না ছক্কা মারবো, নাকি টুকটুক করব। যখন আপনি সুন্দর পিচ দিবেন, ব্যাটে সুন্দর মতো বল আসবে, তখন কিন্তু বলাররা চাপে থাকবে, ব্যাটসম্যানরা অন টপ থাকবে, তারা ভালো খেলতে পারবে। কিন্তু এমন পিচ যদি দেন, তাইলে তো কিছু করার নাই। যদি এই রানটা যদি 170 হইতো, অস্ট্রেলিয়া কিন্তু সহজে ম্যাচটা জয় করতে পারে না। কপার কিন্তু 9 4 বন্যা বসা দিতে পারে না। দেখেন খেয়াল করে দেখেন, খারাপ শট খেললে কিন্তু আপনি আউট হবেন। জশ ইংলিশ দুর্দান্ত ব্যাটসম্যান, আপনি খারাপ শট খেলছেন, আপনি আউট হয়ে গেছেন। এমনকি তাদের ক্যাপ্টেন মিচেল মার্শ আউটটা এগ্রেসিভ হয়ে গেছেন, আপনি আউট হয়ে গেছেন। কিন্তু যখনই কপার কুনলির কথা বলবেন, কপার কুনলি আউট হয়েছেন, কিন্তু ছক্কা মারতে যে আউট হয়েছেন 40-এর পরে, মানে 47-এর কোঠাতে যায়। এমনকি টিম ডেভিড শেখ মেহেদীর বলে ছক্কা মারতে যায় আউট। তবে শেখ মেহেদীকে নিয়ে একটা কথা বলার আছে আবার। শেখ মেহেদী 17তম ওভারের প্রথম বল ফেস করতেছেন, অন্য প্রান্তে মোস্তাফিজুর রহমান কিন্তু বাংলাদেশ দলের 9 উইকেট পড়ে গেছে। ভাই যখন একটা দলের 9 উইকেট পড়ে যায় আর আপনি যখন মেইন ব্যাটসম্যান, আপনি কোন আক্কেলে 17তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিতে যান? কোন আক্কেলে আপনি সিঙ্গেল নিলেন? এমনকি ওই ওভারটা কোনো মতে কাটাইতে গেলেও, মানে কাটাইতে পারলাম, পরের ওভারে তিনি আবার 2-3টা চার মারতে পারছেন। কিন্তু কথা হচ্ছে, ওই ওভারের প্রথম বলে যদি আপনি সিঙ্গেল নিতেন, এর পরের বলে যদি ওই সময় যদি মুস্তাফিজ রহমান আউট হয়ে যেত, তাহলে তো আমরা অল আউট হয়ে যেতাম, যেটা 19তম ওভারে লাস্ট বলে হয়েছে। আপনি তাকে ইনস্ট্রাকশন দেওয়া উচিত ছিল, যে কোনোভাবে তুমি বলটাকে ব্লক করো, যে কোনোভাবে ব্যাটে লাগাও। ব্যাটে লাগানে কিন্তু প্যাডে লাগছে, রিভিউ নিচে আউট হয়ে গেছে। এই ধরনের জিনিসগুলো তো অপপ্রান্ত থেকে ইনস্ট্রাকশন আসতে হবে। গেম অ্যাওয়ারনেস আমাদের মাঝখানে নাই। আমরা এমন ধরনের একটা দল বানাইলাম যেখানে আমাদের শক্তি কি, আমাদের দুর্বলতা কি, আমরা সেটাই বুঝতে পারি না। আমাদের ব্যাটসম্যানগুলো এত বাজে বাজে শট খেলতেছে, প্রত্যেকটা ব্যাটসম্যান ভাই, টপ টু বটম। আপনি তানজিদ থেকে শুরু করে আপনি লাস্ট পর্যন্ত, সাকলাইন পর্যন্ত সবার আপনি ভুল ধরতে পারবেন। কিন্তু দিন শেষে তারা বেঁচে যাবে কি কারণে জানেন? তারা বলতে পারবে যে এমন একটা পিচ তোমরা আমাকে দিচ্ছ বা আপনারা আমাকে দিচ্ছেন, এই ধরনের পিচে আমরা ভালো খেলতে পারি না, কারণটা কি, আমরা এই পিচটা অভ্যস্ত না। এই একটা কথা বলবে, একটা সাফাই গিয়ে তার মাপকটি পেয়ে যাবে। এমনকি এটাই হয়, আপনি ভালো পিচ দেন, ভালো পিচে যদি তারা ব্যর্থ হয়, তখন তাদের কিছু বলার থাকবে না, তারা আটকে যাবে। কিন্তু এই ধরনের পিচ দিলে ব্যাটসম্যান বলবে যে এই ধরনের পিচে বল আসে না, আমি আগে শট খেলে ফেলছি। হ্যাঁ, এরকম তো হয়েছে, যখন পেস বলাররা বল করতেছিল, বল কিন্তু অনেকটা নিচের দিকে ছিল, খেয়াল করতে পারছেন? যখন সৌম্য সরকার, যেমন সাইড ব্যাটিং করতেছিল, তানজিদ ব্যাটিং করতেছিল, তাদের কাছে কিন্তু বল সুন্দর মতো বাউন্সকে যাচ্ছিল না, বল কিন্তু নিচের দিকে যাচ্ছিল, মানে অত্যন্ত স্লো পিচ। ব্যাটসম্যানদের দোষ দিলে হচ্ছে না। পিচ যদি এমন বানান, আর যদি আমাদের শক্তি যদি হয় বোলিং, এমনকি স্পিন বোলিং, তাহলে নাসুম কোথায়? আজকে কেন নাসুম কেন দলের সাথে নাই? সাকলানকে কেন দলের সাথে যুক্ত করছেন? ভাই টিম ম্যানেজমেন্টের মাঝখানে ভুল, টিম সিলেকশনের মাঝখানে ভুল। বাংলাদেশ তো এমনিতে হারছে না, অনেকগুলো কারণে হারছে। প্রথমত এমন ধরনের পিচ বানানো তৈরি হয় নাই, দরকার ছিল না। তারপরে আমাদের দলে আরেকজন স্পিন বলার দরকার ছিল, যদি আমরা এই ধরনের স্পিন ট্র্যাক আমরা বানাই। অনেকগুলো প্রশ্ন কিন্তু হচ্ছে, নেক্সট ম্যাচে কোন ধরনের 11 হতে পারে সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আপনার নতুন গল্প খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।